ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে কিছু সেলাইয়ের সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের বাড়িতে অনেক ধরনের সমস্যা এই ধরনের যে জামা কাপড় নিয়ে হয়। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা এলাস্টিক ঢিলা হয়ে গেছে। তো আমি আজকে এলাস্টিক লাগাবো নতুন করে। তো এখানে যে এলাস্টিকের দেখতে পাচ্ছ জায়গাটা, সেই উপরেরটা আমি খালি খুলেছি আর নিচের এইটুকু অংশ খুলেছি। ভেতরে যে এলাস্টিকটা আছে সেটা কিন্তু খুলিনি, শুধু উপরটা ফাঁকা করেছি, নিচের সেলাইটাও খুলিনি। আর তারপরে আমি একটু চওড়া এলাস্টিক নিয়ে নিয়েছি। তারপরে এতে এলাস্টিক ভরে নিব, যেভাবে আমরা ফিতা ভরি সেভাবে এলাস্টিকটা ভরে নিব। তো তোমাদের অনেক সময় হয়তো মনে হতে পারে যে পুরনো যে এলাস্টিকটা আছে সেটা থাকার জন্য মোটা লাগছে। তাহলে তোমাদেরকে পুরোটাই খুলে নিয়ে তারপর এই কাজটা করতে হবে। সেলাই করে, যেমন করে আমরা উপরের দিকে সেলাই করি ফিতা ভরার জন্য, যেরকম একটা সেলাই করলেই হয়ে যাবে। তো আমি এই এলাস্টিকটা একদম ফিতা যেভাবে ভরে সেভাবেই ভরে নিয়েছি, আর কোনো কিছু করিনি। আলাদা করে কিছু করার এখানে দরকার নেই, কারণ এলাস্টিকটা আমাদের কোমরে লাগানো থাকে, তো সেরকমভাবে কিছু বোঝাও যাবে না। এভাবে লাগালেই দেখো সুন্দর এলাস্টিক লাগানো হয়ে যাবে। আর এটা লাগানোর পরে এই যে দুটো মুখ আছে, সেই দুটো মুখকে খুব টাইট করে সেলাই করতে হবে। সেজন্য যতবার পারো এই জায়গাটায় সেলাই দিতে পারো। তো এভাবে আমি যে আমার প্রথম যে সমস্যাটা সেটা সলভ করলাম। এটা তো বেশিরভাগ প্যান্টের সঙ্গে হয়। তো এভাবে তোমরাও তোমাদের বাড়ির এলাস্টিক যেটা ঢিলা হয়ে গেছে সেই এলাস্টিকটা ঠিক করে নিতে পারো। তো এই যে দেখো, আমি এটাকে একটু ঠিক করে নিলাম। তারপরে যে এলাস্টিকটা ঢুকে গেল সেই জায়গাতে শুধুমাত্র সেলাই করে নিব। দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো আমি এখানে খুব বেশি টাইট করিনি, যতটা টাইট করবে সেই অনুযায়ী কিন্তু এলাস্টিকটা নিবে। তো দেখো এটা সুন্দর হয়ে গেছে। তো রেডি। শুধুমাত্র যেখানটা আমরা খুলেছিলাম সেই জায়গাতে শুধু সেলাইটা করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এরপর চলো, এই যে জামাটা দেখতে পাচ্ছ সেটা অনেকের সাথে হয়তো হয়ে থাকে। এই যে দেখো, এই সেলাইটা এরা করে না, এরকমভাবে কাপড় বেরিয়ে থাকে। তো পরার সময় কি হয়, এটা অনেক সময় বেরিয়ে যায় গলা থেকে। তো আজকে এটা তো সলভ করব, তার সঙ্গে এখানকার যে কাপড়টা একটুখানি ছিঁড়ে গেছিলো, তো এটাকেও সলভ করব। তো সেজন্য আমি ঘাড়ের কাপড়টা খুলে নিয়েছিলাম আগেই, না হলে তো আমি এই জায়গাতে সেলাই করতে পারবো না। তো ঘাড়ের কাপড়টা সেলাই খুলে নিয়েছিলাম, তারপরে এই জায়গাটা আমি সেলাই করে নিব। তো এই যে এখানটা সেলাই করে নিব, তাহলে এই দেখো এটা সুন্দর হয়ে যাবে। তো সামান্য এই জিনিসটাই অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে কোথায় সেলাই করলে সুবিধা হবে। তো একটু দেখতে হবে যে আমার কোন জায়গাটায় ছিঁড়েছে। তো সেই জায়গায় যদি সেলাইয়ের জায়গা হয় তাহলে খুব সহজেই কিন্তু সেলাই করা যেতে পারে। তো এটা গলার যে কাপড়টা আছে তার সঙ্গে লাগানো আছে কাপড়টা। তো সেই জন্য এই জায়গাটা সেলাই করে নিয়ে আমি এই যে ছেঁড়া অংশটা সেটা ঠিক করে নিতে পারবো। তো সেই জন্য আমি এখানটা সেলাই করে নিচ্ছি। আর একদম ধার দিয়ে সেলাই করতে হবে, তবে দেখতে হবে যাতে খুলে না যায়, কারণ এখানে তো বেশি করে সেলাই করা যাবে না, কারণ বেশি কাপড় নেই এখানে। তো যাই হোক, এটা আমার সেলাই করা হয়ে গেল। এরপরে আমি এই যে ঘাড়টা খুলেছিলাম সেটা তো সেলাই করে দিব। আর তার আগে তোমাদেরকে দেখায় এই যে জায়গাটা, যে কাপড়টা এরকমভাবে বেরিয়ে যায় সেটাকে এরকম করে আমি ভাঁজ করে নিয়ে এবার সেলাই করে দিব। তো এই যে দেখো, ঘাড়ের কাপড়টাকে একটু সেলাই করে দিতে হবে আমাকে। তো সেই জন্য যেভাবে খুলেছিলাম সেভাবেই সেলাই করব, আর কিছুই না। তো এটাও তোমরা বুঝতে পারছো, এই যে উপরের অংশটা আর নিচের যে মানে পেছনের আর সামনেরটা দুটোকে ঘাড়ের কাছে
জোড়া দিয়ে দিতে হবে। ব্যাস এইটুকুনি আমাদের কাজ। তো আমি সুন্দরভাবে এটা জোড়া দিয়ে দিলাম। এরপরে চলো, যে কাপড়টা আমাদের বেরিয়ে যাচ্ছিলো সামনের দিকে, তো সেই কাপড়টাকে আমি বসিয়ে নিয়ে জাস্ট কিছুই না, সুতো নিয়ে নিয়েছি আর হেম সেলাই করে দেব। কারণ এই যে কাপড়টা বারবার যখন আমরা জামাটা পরছি, তারপরেই হয়তো সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, সেটা আবার আমার ঠিক করে ঢোকাতে হচ্ছে। তো এই কাজটা যাতে আর বারবার না করতে হয়, সেজন্য আমি এখানে হেম স্টিচ করে দিব, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। তো সমস্যা শুধুমাত্র এইটুকুনি ছিল, আর একটুখানি ছেঁড়া সেটা সেলাই করা, তবুও আমাদের কাছে অনেকটা জটিল মনে হচ্ছিল। তো এটা ঠিক হয়ে গেল, দেখতে পাচ্ছ কাপড়টা আর বেরিয়ে থাকবে না। ম্যাচিং সুতো দিয়ে এটা ঠিক করতে হবে। তো এখন গলাটা কত সুন্দর ফিনিশিং লাগছে, কোনো ছেঁড়া নেই, কোনো বাড়তি কাপড় পরে নেই। এরপরে চলো আর একটা জামা নিয়ে এসেছি, যেটার গলাটা অনেকটা বড় ছিল। তো আমি প্রথমে এই যে গলা ঘাড়ের কাজটা, মানে পুটের কাজটা আমি অনেকটাই সেলাই করে নিয়েছি, প্রায় 1.5 আঙ্গুল মতো হবে। তবুও মানে গলাটা, মানে সামনের দিকটা অনেকটাই নেমে যাচ্ছিল। তো সেজন্য আমি কি করব, এই যে ঘাড়ের কাজটা বা পুটের কাজটা যে জোড়া দিয়েছিলাম, সেই কাপড়টা নিয়ে সামনের দিকে একটু কাপড় জোড়া দিব। তো কিভাবে এই কাপড়টা আমি নিচ্ছি দেখো, এই যে যতটা অংশ আমি ভাঁজ করেছি দিয়ে সেলাই করেছি, আসলে আমার এই জামাটার কোনো কাপড় আলাদা করে ছিল না। তো সেজন্য আমাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যে এখান থেকে কাপড় ম্যানেজ করতে হবে। তো আমি এই জায়গাতে যেহেতু সেলাই করেছি, অনেকটাই সেলাই করা হয়েছে, তো সেই যে টুকরো কাপড়টা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ আমার হাতে, সেই টুকরো কাপড়টাই এখানে সামনের দিকে আমি যদি দিয়ে দিই, তাহলে দেখতে খারাপ লাগবে না, কাপড়টার সঙ্গে যেহেতু ম্যাচ হয়ে যাবে। তো সেজন্য আমি এটা ব্যবস্থা করার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও আমার অনেকটা ছোট মনে হচ্ছিল। তো সেজন্য আমি দ্বিতীয় যে পুটটা আছে সেই পুটটাও কেটে নিব। তো অনেক সময় দেখবে যে আমাদের এরকম কেনা জামাগুলো গলাগুলো অনেকটা বড় থাকে। তো সেই জামাগুলোকে ঠিক করার জন্য অনেক সমস্যা হয়। আবার এই রকম ধরনের যদি সমস্যা হয় যে কাপড়ও নেই, তাহলে কি করা যেতে পারে। তো এখানে তো সলভ হয়ে গেল, আমার ঘাড়ের পুটের কাপড়টা আমি নিয়ে এখানে সেলাই করে দিব। এই যে দেখো, দুটো পুটের কাপড় আমি একসঙ্গে ধরেছি, তারপরে এটাকে এখানে লাগাবো। তো কি করে লাগাচ্ছি সেটা তোমরা দেখো। দুটো কাপড়কে এরকম একসঙ্গে করে নিয়ে আমি আগে সেলাই করে নিব, এটাকে একটা করে নিব। তো এইভাবে দুটোকে একসঙ্গে ধরে নিয়ে আমি একটার উপরে আর একটা ধরে নিয়েছি, যাতে চওড়া অংশটা বেশি পাওয়া যায়। মানে উপরে একটা দিয়েছি, তারপরে একটু নিচে করে আর একটা দিয়েছি, যাতে চওড়া অংশটা বেশি পাওয়া যায়, যাতে করে কাপড়টা আর একটু বড় হয়। তো এইভাবে আমি কাপড়টাকে রেডি করে নিলাম। আর তারপরে দেখো, এই যে এখানে যদি লাগানো হয়, তাহলে গলাটাও অনেকটা ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এভাবে আমাদের অনেকেরই এরকম সমস্যা হয় যে গলাটা সামনের দিকে খুব বেশি নেমে আসছে। তো এভাবে একটু কাপড় দিয়েও তোমরা এটাকে সলভ করতে পারো, কারণ এটা একটু ভি গলা। তো তো এটাকে এভাবে দিলে দেখতে একদমই খারাপ লাগবে না। আর খুবই যদি অসুবিধা হয়, তাহলে একটু ম্যাচিং কাপড় নিয়ে করতে পারো, বা এখানকার যে লেসটা আছে সেই লেসের মতো যদি কোনো কালার জুড়ে দিয়েও তোমরা কাজটা করতে পারো। তো আমি এখানে একটু পিন দিয়ে নিচ্ছি, পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে সেলাইয়ের সময় ধরতে সুবিধা হয়। তো এই ধরনের অনেক
সমস্যা আমাদের জামা কাপড় মানে কেনা জামা কাপড় নিয়ে হয় বা এমন সময় এমন জায়গায় ছিঁড়ে যায় বা তো জামাটা পুরোই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে আমরা জামাগুলোকে একটু ঠিক করে নিয়ে পরতে পারি। তো আমার কাছে এই সমস্যাগুলো আজকে ছিল, তো তোমাদের সঙ্গেও সলভ করলাম, দেখালাম যে কিভাবে আমি এগুলো সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছি। তো আবারও যদি এরকম কোনো সমস্যা আমার হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। যাদের এইরকম জামা কাপড় নিয়ে সমস্যা হয় তারা জানাতেও পারবে যে কিভাবে আমরা এটা করব। সেটা যদি জানাও তাহলে অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে দেখো আমার জামাটা যে হয়েছে সেটা হচ্ছে কি ইস্ত্রি করার সময় একটু ফেঁসে গেছে হাতার কাজটা। তো হাতাটা একটু অনেকটাই লম্বা ছিল, তো একটাই সুবিধে যে হাতাটা একটু ছোট করে নিতে হবে। তো এতে দুটো হাতাই করতে হবে। একটা হাতা কেটে দেওয়ার পরে আমি মাপ নিয়ে অন্য হাতাটাও কেটে নিব। তারপর জাস্ট সেলাই করে নিলেই আমার হাতাটা রেডি হয়ে যাবে। তো এভাবে একটা অংশ তো আমি ঠিক করলাম। এরপরে আমার আরেকটা জায়গায় আছে ইস্ত্রি করতে যেটা খারাপ হয়ে গেছিলো। তো এই যে দেখো এই ঘাড়ের কাজটাতেও দেখছি যে এইরকমভাবে ফেঁসে গেছে। তো এটাকেও আমি একটু ঠিক করার চেষ্টা করব, না হলে কিন্তু এটা পরা যাবে না। আসলে জামাটার রঙটা এত সুন্দর আছে আর এতটা সবটাই পুরো শক্তপোক্ত আছে। তো রাফ ইউজের জন্য অনেক সময় এই ধরনের জামাকে একটু ঠিক করে মেরামতি করে পরা যেতেই পারে। সেজন্যই এগুলোকে একটু ঠিক করে নেওয়া, আর কিছুই না। তো দেখো উপরের দিকে যে ছেঁড়া অংশটা আছে সেটাকে আমি ঠিক করার জন্য এভাবে একটু সেলাই করে নেওয়ার চেষ্টা করছি, যাতে সেলাই একটু শক্ত হয়, ফাঁসা অংশটা যাতে বুঝতে না পারা যায়। তো এই যে দেখো এটা একটুখানি নিয়ে আমি সেলাই করে নিচ্ছি পেছন দিক থেকে ধরে, জাস্ট রান সেলাই করে নিচ্ছি। এখানে আমি মেশিনে সেলাই করছি। মেশিনে সেলাই করলে কিন্তু যে কোনো সেলাই বেশ শক্ত হয়। তো হাতেও সেলাই করা যেতে পারে এইসব জিনিসগুলো। তো এই দেখো এরকম হয়ে গেল। তারপরে আমি উপর দিয়ে আবার মেশিনে সেলাই করে দিচ্ছি, যাতে জিনিসটা বসে যায়, সেলাইটা বসে যায়। আর আমি এক্ষেত্রে কিন্তু একদম ম্যাচিং সুতো নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি, যাতে সুতোটা একদম দেখা না যায়। অন্য কালারের হলে সেটা খুব বেশি দেখা যায়। তো এই দেখো আমার এটা সেলাই হয়ে গেছে। এরকমই দুটো জায়গায় ফাঁসা ছিল, তো আমি দুটোকে একই রকমভাবে ঠিক করে নেব। হয়তো মনে হতে পারে যে কেন এতটা ছেঁড়া জিনিস আমরা ঠিক করছি। আসলে দেখবে অনেক জামার প্রতি আমাদের খুব বেশি আকর্ষণ থাকে, সেই জামাটাকে ফেলতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা নিয়েই আলোচনা করছি আজকে। দেখো আরেকটা এখানে ফেঁসে গেছে আরেকটা জায়গায়, এটা আসলে ইস্ত্রি করতে যেই হয়েছে। তো এটাকে একটু রিপু না করলে মানে পরা যাবে না, কারণ এই যে জায়গায় ছিঁড়ে গেছে সেই জায়গায় বারবার টান লাগবে আর অসুবিধা হবে। তা আমি প্রথমে একটু হাত দিয়ে রিপু করার চেষ্টা করছিলাম। তো হাত দিয়ে করার জন্য কিন্তু আমাকে সুতো নিয়ে নিতে হবে, একদম ম্যাচিং কালারের সুতো নিতে হবে। আর তারপরে এরকম ছোট ছোট ফোর দিয়ে রান স্টিচ করতে হবে। একবার উপর থেকে নিচে, আবার নিচে থেকে উপর, খুবই মানে সরুভাবে কাজটা করতে হবে, গ্যাপ বেশি দিলে চলবে না। তো এটা অনেকটা সময় সাপেক্ষ, আবার ফিনিশিংটাও খুব একটা বেশি ভালো হয় না। তো সেই জন্য আমি কি করব, এই দেখো
আমার এরকমটা হয়েছে হাতে সেলাই করার পর। তবু অনেকটা সময় লেগেছে, তো সেজন্য আমি মেশিনেই একবার একটু সেলাই করে দিচ্ছি। তো খুবই মানে পাশে পাশে সেলাই করতে হবে সেলাইটা, কারণ তাহলে যে সুতোগুলো ফেঁসে গেছে সেই সুতো ফেঁসে যাওয়াগুলো বসে যাবে। আর যেহেতু এটা সামনের দিকের অংশ, তো অনেকটা দেখা যাবে বলে সুতোটা কিন্তু ম্যাচিং নেওয়ার চেষ্টা করতে হবে। তো এভাবে একবার উপরে একবার নিচে এভাবে অনেকবার করে সেলাই করে নিয়ে কাজটা করতে হবে, যাতে একদম সেলাইয়ের যে সুতো আছে সেটা বোঝা না যায় দূর থেকে। তো এভাবে কাজটা করার চেষ্টা করছি। তো তোমাদের বাড়িতেও যদি এই ধরনের কোনো জামা কাপড় অবশ্যই থাকবে, বা হয়তো কোনো সময় হয়ে যেতে পারে, তো সেটাকে এরকমভাবে সেলাই করে নিতে পারো। তাহলে কিন্তু দেখো এটা আর বোঝা যাচ্ছে না। তো এভাবেই আমি আমার জামা কাপড়ে 4 রকমের যে ত্রুটি সেটাকে সলভ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে এটা লাইক করে দেবে।